রেডি। আমাদের এলাকার মেইন যে রোডটা, যেদিক দিয়ে আমরা রেগুলার চলাফেরা করতাম, ওই রোডটা তো পুরো উপরে ফেলা হয়েছে, বলে না যে উপরে ফেলো, ঠিক ওরকম উপরে ফেলা হয়েছে। অ্যান্ড এই কারণে চিপা চাপা অনেক রাস্তা দিয়ে আমার চলাফেরা করতে হয়। অ্যান্ড এই রোডটা শেষ পর্যন্ত একটু পছন্দ করে নিছি, কারণ এই রোডটায় তুলনামূলক কাদা একটু কম। বাট এটা দিয়ে চলাফেরা করতে গেলে মানুষের অনেক প্রবলেম হয়। দেখেনি যে এত লোকজন চলতেছে, এর মধ্যে আমি একটা বাইক নিয়ে এসে ওনাদেরকে একটা ঝামেলার মধ্যেই ফেলতেছি। আমার কাছেও খারাপ লাগে, বাট কি করবো বলেন, কোনো উপায় নাই। আর এই রোডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? এই রোডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তারগুলা। দেখলে হয়তো ভিডিওতে মনে হইতেছে কিছুই না, কিন্তু এখানে বাইক অনেক সময় বেঁচে যায়, আমারও দু একবার বাজছে। অ্যান্ড ঘষা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বাম দিকে হলো ওয়াল, ডান দিকে হলো তার। একবার তো বেজে মানে একদম মোটামুটি স্পিডটা তুলতে গেছে, আর এমন টাইমে গেছে বেজে নিচের ডাবল স্ট্যান্ড বা মেন স্ট্যান্ডে। হায়ের একটা অবস্থা, ধুম্মুর দিয়ে পড়ছি। অ্যান্ড কারেন্টের তার, ভাই কোনো কারণে যদি কিছু হয়ে যায় কি অবস্থা হবে বুঝতেই তো পারতেছেন। আর ভালো কি বলবো, দেখছেন দই ক্ষীর সব কিছু রাস্তার মধ্যে দিয়ে রাখছে। আমি যতটুকু চেষ্টা করতেছি যে আস্তে আস্তে যাওয়ার জন্য, যাতে সামনের মানুষগুলো আমার জন্য কোনো রকম ইতস্ত বোধ বা একটু প্রবলেম ফিল না করে। ওনারা আগে যাক, পরে আমি আস্তে ধীরে যাই, এটাই ভালো। যত আস্তে যাব বাইকে কাদা তত কম ছিটবে। দাঁড়ান, এখান থেকে বের হয়ে আপনাদের সাথে শান্তিতে কথা বলি। ওরে ভাই, ভাবছিলাম ওই চিপা থেকে বের হওয়ার পর হয়তো জ্যাম ট্যাম কাদা টাদা কম পাবো, জ্যাম ট্যাম থাকবে না। কিন্তু এইখানে দেখছেন অবস্থা, সব মানুষ এই একটা রোডের উপরে চাপ দেওয়ার কারণে একটা বড় গাড়ি যদি ঢুকে, আর কোনো কারণে যদি মিনি ট্রাক বা ট্রাকই ঢুকে যায়, ট্রাক যদিও রাতে ঢুকে, বাট পিক আপগুলা দিনে ঢুকে, তো খুব বাজে অবস্থা হয়। অ্যান্ড প্রত্যেক দিন আমার ইদানিং আবার বাইক ধুইতে হইতেছে। ওই যে প্রথম দিকে যখন বাইক কিনছিলাম তখন যেমন প্রত্যেক দিন বাইক ধুয়ে, ভাই জ্যাম এই মোড়টা পর্যন্ত মোড়, আপনি এই যে এই একটা চিপা আছে ওদিক দিয়ে ঢুকে যান। কি করবো বলেন, মানুষের একটু সুবুদ্ধিও দেওয়া লাগে। আচ্ছা, অনেকেই বন্যা পরিস্থিতি নিয়ে আমার ভিডিওতে খুব কমেন্ট করতেছেন। বন্যার ব্যাপারটা হচ্ছে কি, আমি না কয়েকটা সার্কেল মেনটেন করি। আমার এরিয়া ভিত্তিক যে সার্কেলটা, যাদের সাথে আমি স্কুলে পড়ছি, তারপরে হচ্ছে আমার বিজনেসের যে সার্কেলটা, যাদের সাথে আমার বিজনেস, এবং এছাড়াও আমি ফটোগ্রাফি যে করি ওইটার একটা সার্কেল আছে। তো সবাই মোটামুটি হেল্প করতেছে বন্যার্তদের। অ্যান্ড ওইখানে যতটুকু হেল্প করার, আমি আসলে এগুলো বলতে চাইতেছি না, ওই যে বিকাশ করুন এই সেই, এগুলো ওই ইউটিউবার আমি না। তো আমি আমার যতটুকু হেল্প করার ভাই ওইভাবে করতেছি। এখন আমি সত্যি কথা যাইতে পারতেছি না। আমি যদি যাইতে পারতাম ওইটাও হয়তো ভিডিওতে আপনারা দেখতে পারতেন। অ্যান্ড ওই টাইপের শো অফ করার জন্য আমারও যায় আসলে ভিডিও বানানোর ইচ্ছা মোটেও নাই, এই জন্য আমার ওইদিকে যাওয়া হচ্ছে না। আমার সাধ্যমতো আমি ট্রাই করতেছি ভাইয়া হেল্প করার, আপনারাও আপনাদের সাধ্যমতো ট্রাই করেন হেল্প করার। ওই ভিডিও দেখে দেখে কমেন্ট করে আসলে বন্যার্তদের হেল্প হবে না, বুঝছেন? লিঙ্ক শেয়ার করে বন্যার্তদের হেল্প হবে না। হেল্প হবে যদি আপনার খরচের টাকা থেকে কিছু টাকা তাদেরকে দিতে পারেন। ভাইয়া একটু যাই। হ্যাঁ, দেখছেন মানুষেরও সমস্যা, আমারও সমস্যা, সবারই সমস্যা। আর কখন আবার বাইকের সাথে লাইগা যায়, এই হলো আরেক সমস্যা। এ হচ্ছে আমাদের সেই চিরচেনা কসাইবাড়ি রেলগেট। ডান দিকের রাস্তা পুরাই বন্ধ, এখন মার্কেট বৈশা গেছে রাস্তার মধ্যে। আর এই রেলগেটটার মধ্যে মোটামুটি রিক্সা এরকম রেগুলারই উপরে দাঁড়ায় থাকে, যে কারণে এই রেলগেটটায় গাড়ি ঘোড়া খুব কম চলে, কিন্তু খুব কম। বেশিরভাগ রিক্সা দাঁড়ায় থেকেই রাস্তাটা বন্ধ করে রাখছে। ম্যাডাম একটু সাইড দিয়েন। ও অল্প একটু জায়গা, কিন্তু পার হইতে আমার মনে হয় যে এর চেয়ে কুমিল্লা থেকে চট্টগ্রাম রাইড করে যাওয়া ইজি এরকম লাগে। ওকে চলেন, বের হয়ে গেছি, মোটামুটি শান্তি। আমার বাইকের নাম্বার কিন্তু এখনো আমি পাইনি হাতে। নাম্বার ছাড়া বাইক নিয়ে ঘুরতেছি, কি একটা অবস্থা। মানে পরিস্থিতি এদিক সেদিক হয়ে গেলে কিছু কিছু অনিয়ম হয়ে দাঁড়ায়। অ্যান্ড সেপ্টেম্বর পর্যন্ত, সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত একটা ডেট দেয়া আছে। এর মধ্যে কোনো বাইকের যদি কাগজ টাগজ না হয়, ওইটা নিয়ে বিআরটিএতে কোনো ঝামেলা হবে না। তবে রিসেন্ট একটা পোস্ট দেখলাম যে বিআরটিএতে নাকি 10 মিনিটে অনেকে কাজ করে বের হয়ে যাইতেছে উইদাউট ঘুষ। পোস্টটা দেখে অনেক ভালো লাগছে। আর ইদানিং ভাই আমার একটু দেরি করে বাসা থেকে বের হওয়া হইতেছে, দেখছেন আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। অ্যাপ কানেক্ট করছি, এই কারণে এখানে ব্যাটারি উঠে আছে। এই ব্যাটারি কিন্তু বাইকের ব্যাটারি না, এই ব্যাটারি হচ্ছে আমার কি বলে ফোনের ব্যাটারি। অ্যান্ড ফোন আসলে অনেকে এখানে দেখা যাবে, তবে নাম্বার দেখা যাবে কিনা ওইটা জানি না। জাস্ট ফোন আসলে মনে হয় একটা সাইন ওঠে এরকম কিছু। সবচেয়ে ভালো হতো এখানে যদি নাম্বারটা দেখা যেত, কে ফোন দিছে বা নাম উঠতো। সকাল থেকে আজকে বৃষ্টি না হইলেও এখন মোটামুটি আকাশ আবার একটু কালো হয়েছে। আকাশ কালো হইলে তো আসলে ভয় লাগে, আসলেই ভয় লাগে ভাই। বৃষ্টি, বন্যা, এগুলার ভয়, মানে ভয় ঢুকে গেছে ভিতরে, পুরাপুরি ঢুকে গেছে। ইদানিং কিছু ইন্ডিয়ান ভিডিও দেখতেছি, MT-15 কিনছি বলে কি জানি না, MT-15 কিছু ভিডিও আমার সামনে খুব আসতেছে। অ্যান্ড ওরা এত সুন্দর সন্ধ্যার আগের ভিডিওগুলোতে একটা এফেক্ট দেয়, মানে একটা কালার গ্রেডিং করে এত সুন্দর একটা পরিবেশ বানায়, আর কোনো কথা বলে না, শুধু রাইডিং আর বাইকের সাউন্ড। ওরা জাস্ট লেখা দেয় যে ইউজ হেডফোন ফর বেটার সাউন্ড কোয়ালিটি।
ওই ভিডিওগুলো এত ভালো লাগে এবং মিলিয়ন মিলিয়ন ভিউ ইউটিউবে, বুঝেন ভাই, 18 মিনিট 22 মিনিটের ভিডিও, মিলিয়ন মিলিয়ন ভিউ। আমি বুঝি না আসলে মানুষ কেন দেখে, আসলে বুঝি না কি বলবো। আমি নিজেও তো দেখছি, আমি নিজে ফুল ভিডিও ভিউ করছি ভাই, এত ভালো লাগছে। শুনেন একটু। অনেকটা এই ধরনের ভিডিওগুলা মানে আমি আমার কাছে মনে হয় যে সুন্দর সুন্দর রাস্তায় গিয়ে সন্ধ্যার আগে আগে এই ধরনের কিছু ভিডিও আমিও শ্যুট করবো, এরকমটা আমার লাগে। আচ্ছা, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি ছোট্ট কিছু ব্যাপার। নতুন বাইক কিনলে কি কি ব্যাপারে সতর্ক থাকতে হবে। যেমন একটা জিনিস আমার মানে খুব বেশি একদম হারে হারে টের পেয়ে গেছি আমি। নর্মালি আমরা বলি বিভিন্ন বাইক আছে, আমি কোম্পানির নাম উল্লেখ করলাম না, যে ওই বাইকের হয়তো পেছনের ব্রেক বা সামনের ব্রেক কাজ কম করে এরকম প্রথম দিকে, বাট কিছুদিন পরে ঠিক হয়। এটার পিছনে একটা কারণও আছে, ব্রেক প্যাডগুলো অনেক সময় থাকতে থাকতে শক্ত হয়ে যায়, এই জন্য এরকম হয়। অ্যান্ড MT-15 এর আগে আমি কখনো কিনে নতুন চালাই নাই, অ্যান্ড এইটাই আমার প্রথম হচ্ছে ব্র্যান্ড নিউ MT-15 কিনে চালানো। আর এইটাতে আমি এই জিনিসটা পাইছি যে কেনার, আরে ভাই হেলমেট পরে গেছে, অ্যান্ড কেনার পরে প্রথম দিন এই বাইকটা আমি 6 কিলো চালাইছিলাম। আর 6 কিলোতে আমার যেটা প্রবলেম হয়েছে, সামনের ব্রেকটা এত কম ধরতেছিল, পেছনেরটাও, বাট সামনেরটা একটু অতিরিক্ত কম ধরতেছিল। আমি পুরো হতাশ যে কিরে MT-15 এর ব্রেকিং এত ভালো, কিন্তু এই বাইকটার ব্রেকিং এত খারাপ কেন। অ্যান্ড তারপরে আমি নিজে প্রশ্ন করলাম, এই ইউটিউবার রানা কেন? আমার বাইক মালিক রানা থেকে ইউটিউবার রানাকে প্রশ্ন করলাম, হে ইউটিউবার রানা, এই বাইক কেন এরকম ব্রেক কম ধরছে, তুমি তোমার অভিজ্ঞতা শেয়ার করো। অ্যান্ড ইউটিউবার রানা বললো, হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। বলল আপনার বাইক ব্রেক কম ধরছে কারণ যে কোনো বাইক আপনি যখন কিনবেন সেই বাইকটার সব জিনিসের একটা ব্রেকিং পিরিয়ড থাকবে। সেটা বাইকের টায়ার বলেন, সেটা বাইকের বল রেসার বলেন, সেটা বাইকের সাসপেনশন বলেন, সেটা বাইকের ইঞ্জিন বলেন। অ্যান্ড তখন আমার মনে পড়ে গেল, আমি তো MSI Vlogs-এ দেখছিলাম যে হ্যাঁ এরকম ঘটনা ঘটে। অ্যান্ড যেই কথা সেই কাজ, 6 কিলো চালায় আমি বাইকটা রেখে দিয়েছিলাম কয়েকদিন। অ্যান্ড তারপরে যখন বের করলাম ওই দিন পুরা সব ব্রেক টেক সব কিছু ঠিকঠাক। কারণ ব্রেক প্যাডটা যখন দোকানে বিক্রি হয় বা ফ্যাক্টরি থেকে যখন বের হয়, উপরের পার্টটা মসৃণ করে দেয়, যাতে অনেকটা এয়ার টাইট বা এয়ার সিলের করার জন্য, ময়েশ্চার ঢুকে যাতে ব্রেক প্যাডটাকে নষ্ট না করে। অনেকটা ওই ধরনের উপরের অংশটা দেখবেন মোমের মতো সমান করা থাকে। অ্যান্ড ওই অংশটা উঠতে এরকম 4 থেকে 5 কিলো লাগে, চলা লাগে, মানে কয়েকটা জোরে জোরে ব্রেক ধরা লাগে। অথবা ব্রেক ধরে কিছুক্ষণ চালাবেন, 5 মিনিটও না, 30 সেকেন্ড করে ব্রেক একটু ধরে চালাবেন, উপরের অংশটা ক্ষয় হয়ে যাবে। তারপরে ব্রেক প্যাডটাকে ঠান্ডা হইতে দিবেন। গরম অবস্থায় কিন্তু ওইটা আপনাকে ভালো সার্ভিস দিবে না, মানে ব্রেক ধরবে না। একটু ঠান্ডা হইতে দিবেন, অ্যান্ড তারপর থেকে ব্রেক হচ্ছে রিয়েল পারফরমেন্স দেওয়া শুরু করবে। ঠিক ওরকম বাইক কিনেই একদম লিন টিন করে মানে কাট করেন না, কারণ টায়ারের উপরও সেম ওরকম একটা প্রলেপ থাকে, যখন ফ্যাক্টরি থেকে বের হয় একদম সমান একটা আবরণ থাকে, ওইটা বৃষ্টি বা ধুলাতে দেখা যাবে ফ্যাস করে পিছলায় পড়ে গেছেন। এই জন্য 100 থেকে 200 কিলো আমরা ব্রেক ইন পিরিয়ড বলি টায়ারের। কারণ দেখা গেছে আপনি চালাইছেন 50-100 কিলো, ওই টাইমটা এরকম সোজাই চালাইছেন, কাটটাত হয় নাই, তো সাইডের কম্পার্টমেন্টগুলো, সাইডের অংশটা আসলে ব্রেক ইন পিরিয়ড পার হয় নাই। এজন্য একটু এরকম খালি রাস্তায় গিয়ে, হ্যাঁ এরকম আমার মতো ভরা রাস্তায় করবেন না, তাহলে কিন্তু যখন তখন উল্টায় পড়ে যেতে পারেন। যাই হোক, এইভাবে হচ্ছে টায়ারের ব্রেক ইন পিরিয়ডটা শেষ করে ফেলবেন। অন্ততপক্ষে মিনিমাম 200 নতুন টায়ার লাগালে 200 কিলো সাবধানে চালাবেন, শুকনা রাস্তায় চালাবেন, দেখবেন ব্রেক ইন পিরিয়ড শেষ হয়ে গেছে। অ্যান্ড পাহাড় থেকে আসার পরে দেখবেন টায়ার কত সুন্দর হয়ে যায়, মানে উপরের অংশটা একদম সব দিকে উঠে কর্নারিং করতে করতে ফুল ব্রেক ইন পিরিয়ড শেষ হয়ে যায়। আর পাহাড়ে দেখবেন বাইকের টায়ারও বেশি খরচ হয়, মানে ক্ষয় হয় বেশি। পাহাড়ের বাইকগুলো আমাদের কাছে যখন সেকেন্ড হ্যান্ড আসে দেখি যে 10-12 হাজার কিলোতেই একদম সমান হয়ে যায় টায়ার। আচ্ছা, ওইটা অন্য ইস্যু। গেল টায়ার, গেল ব্রেক প্যাড, অ্যান্ড এরকম অনেক কিছুই, যেমন এই যে কেবলগুলা, এগুলার কেবল, তারপরে ক্লাচের কেবল, এগুলো প্রথম দিকে হার্ড থাকবে বা কিছু থাকবে, পরে আস্তে আস্তে স্লো মানে সফট হবে। এরপরে গিয়ার অনেক সময় প্রথম দিকে হার্ড থাকে, আস্তে আস্তে সফট হয়। এই কারণে একটা বাইক কিনে আমরা তো ব্রেক ইন পিরিয়ড পার করি হচ্ছে 1500 বা 2000 কিলো হচ্ছে ইঞ্জিনের। ওহ ওয়াও, সুবহানাল্লাহ, কি সুন্দর আকাশ। কিন্তু আপনার বাইকের ইঞ্জিন ছাড়া অন্যান্য জিনিসেরও ব্রেক ইন পিরিয়ড 500 কিলো আপনাকে ধরে রাখতে হবে, যে ওইগুলো ফ্রি হইতে 500 কিলো পর্যন্ত সময় লাগবে, তারপরে বাইকের
ওই জিনিসগুলা থেকে রিয়েল পারফরমেন্সটা পাবেন, তার আগে আপনি রিয়েল পারফরমেন্স পাবেন না। এই হলো অবস্থা। এই জিনিসগুলা মনে হইতেছিল কালকে রাতে শুয়ে শুয়ে যে আসলে শেয়ার করা উচিত, এজন্য আজকের ভিডিওতে শেয়ার করে দিলাম। অ্যান্ড আমার এখন মোটামুটি মুক্ত লাগতেছে। একটা কিছু আমি জানি কিন্তু আপনাদেরকে জানাই নেই, এরকম যদি আমার সাথে হয় আমার ওই ব্যাপারটা না খুব বেশি বাজে লাগে। তারপরেও আরেকটা ব্যাপার, বাইক অনেক সময় এই যে আমি যে হাত ছাড়লাম, দেখেন হাত ছেড়ে আমি এই যে বামেও ঘুরাইতে পারতেছি। ব্যালেন্সের ব্যাপার এটা প্রথম দিকে নাও হইতে পারে, কারণ শক অ্যাবজর্ভারের মধ্যে যেই অয়েল থাকে, যেই ফ্লুইডগুলা থাকে বা যে স্প্রিং থাকে, ওইগুলাতে আগে কখনো খেলে নাই। না খেলার কারণে একটা কম বেশি ঢিল টাইট হইতেই পারে। এইটা ঠিক হইতেও 1 কিলোমিটার লাগে, মোটামুটি 1 থেকে সবচেয়ে ভালো বলে মানে আমি যেটা পাইছি 3 থেকে 4 হাজার কিলো পরে শক অ্যাবজর্ভারের রিয়েল পারফরমেন্সটা আসে। তার আগে একটু হার্ড থাকে, অনেকগুলো আবার সফটও থাকে, ওগুলো আবার হার্ড হয়। কারণ শক অ্যাবজর্ভারের কিছু রুল আছে, যেমন এই ধরনের ইউএসডি সাসপেনশন এগুলো শক অ্যাবজর্ভার দুই পাশের কিন্তু 2 রকমের ফ্লুইডের মাপ বা মাত্রা। আবার যেগুলো টেলিস্কোপিক ওইগুলো হলো 2 পাশে সমান। যেমন শক অ্যাবজর্ভারের যদি সিল কাটে, আমরা টেলিস্কোপিকে হচ্ছে 2টাই বদলায় ফেলি, তেল অন্ততপক্ষে সিল না বদলাইলেও তেল 2টাই বদলায় ফেলি, কারণ হচ্ছে কি 2টার মাপ আমার সমান লাগবে। আর এগুলাতে আবার 2টার মাপ আলাদা আলাদা, এগুলো খুব নিখুঁতভাবে ভরতে হবে যদি পরবর্তীতেও ভরেন। আর নতুন বাইকে নিখুঁতভাবেই ভরা থাকে, কারণ এগুলো কোম্পানি থেকে ভরেই আসে। এই কারণে এইটারও একটু ব্রেক ইন পিরিয়ড পার হইতে ওই যে বললাম একটু সময় দিতে হবে, অন্ততপক্ষে 500 কিলো এবং 3000 কিলোর পরে শক অ্যাবজর্ভারের রিয়েল ফিলটা পাবেন, বিশেষ করে পিছনেরটা অ্যান্ড কিছু বাইকের সামনেরটাও। বাইকের কোম্পানির নাম আর নাই বললাম, আমার এক কোম্পানির বাইক চালায় আরেক কোম্পানির বদনাম করতে ইদানিং খারাপ লাগে। অনেকে আবার বলে যে মানে ইয়ামাহা চালাইতেছি এই জন্য আবার কিনা অন্য কোম্পানির বদনাম করি, এরকম ভাই আমার ভিতরে নাই। কারণ আমি দীর্ঘদিন জিক্সার চালাইছি, একদম 2018 লাস্টে থেকে যে কিনলাম এই 2024 পর্যন্ত আমি জিক্সার চালাইছি। তো জিক্সারের ভালো মন্দ আমি সবই বলছি, এবং ওই বাইকে বসেও আমি ইয়ামাহা, হোন্ডা বিভিন্ন বাইক সম্পর্কে কথা বলছি। তো এই বাইকে বসলেও আপনারা প্লিজ ওটা আবার অন্যভাবে নিয়েন না। যাক, ওটা কোনো বড় ইস্যু না। আশা রাখি আমার যারা রিয়েল সাবস্ক্রাইবার, রিয়েল ফ্যান যারা, তারা এগুলা নিয়ে কোনো মানে করবেন না আর কি। কারণ এখন আমার এই বাইকটা আছে, সামনে আবার দেখবেন যে সব বাইকই আমার ঘরে থাকবে। তো কোনো বাইকে আমার শত্রু না, কোনো বাইকে আমার বন্ধু না। যত নতুন বাইক আসবে সব কেনার একটা টার্গেট আমার মনের ভিতরে সবসময় থাকে। আর ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট যদি থাকে সব বাইকে আমি এক করে কিনবো এবং ওগুলার এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ঘুরতে চলতে দেখতে আমরা চলে আসছি ইসিবি মোড়। অ্যান্ড এবার একটু ভয় লাগতেছে কেন জানি, মানে এইখানে আবার একটু পুলিশ ধরে টরে, বাট এখন মনে হয় কেস টেস করবে না বা নাম্বারের জন্য ঝামেলা করবে না। তবে আমার উচিত ছিল একটা নাম্বার প্লেট অ্যাটলিস্ট লাগায় রাখা, একটা টিনের প্লেট টেটু যে থাকে না, ওগুলো যদি একটা লাগায় রাখতাম তাহলে দূর থেকে দেখলে মনে হতো যে একটা নাম্বার আছে, বা সামনে থেকে দেখলে। আমার এটা একদম ফাঁকা, তো দেখলেই বোঝা যায় যে নাম্বার প্লেট নাই। এটা একটা বড় ঝামেলা। চলেন, সামনের রাস্তাটা আমার অনেক বেশি প্রিয়, অ্যান্ড ওইখানে আপনাদের সাথে ওই ধরনের ভিডিও আরেকবার শেয়ার করি। আমার কাছে ওইরকম লাটস নাই, মানে যেটা দিয়ে আকাশ টাকাশ সুন্দর করা যায় ওরকম লাটস নাই। ওগুলা থাকলে ট্রাই করে আপনাদের দেখাইতাম। আমার ম্যাক পিসিতে আছে, কিন্তু ম্যাক পিসিটা আমার বাসায় নাই। চলেন বাইকের আওয়াজ শুনি আর এই রোডটা আপনাদের সাথে শেয়ার করি। ওরে স্পিড ব্রেকার এসে পড়ছে। এই পাশে মনে হয় একটাই, ওই পাশে হলো 2টা। রেডি? ওরে ভাই, চলে আসছি হারুন মোল্লা ফ্লাইওভারের সামনে। আর ভিডিওতে আজকে তেমন কোনো টপিক নাই, এটাই আজকে মেইন টপিক ছিল যে প্রথম বাইক কিনলে কোনো জিনিস একটু উল্টাপাল্টা লাগতেই পারে, ওটার জন্য একটু সময় দেওয়া লাগবে। তবে এই ফ্রি প্লে, এটার যে ফ্রি প্লে আমি অনেক কম রাখি। তারপরে ব্রেকের অ্যাডজাস্টমেন্ট, কতটুকুতে ব্রেক জ্বলবে, কতটুকুতে ব্রেক লাইট জ্বলবে, ক্লাচ কতটুকুতে হবে না হবে, এই জিনিসগুলা একা ঠিক হবে না। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে হয় নিজে করে নিতে হবে, যদি নিজে পারেন ভালো, তা না হলে যেখান থেকে বাইক কিনবেন ওদের সার্ভিস সেন্টারে অথবা যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে এই ব্যাপারগুলো আপনি একটু অ্যাডজাস্ট করে নিন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। এই তো, তাহলে ভিডিও থেকে আজকে বিদায় নেই, আর কিছু বলার নেই আসলে। ইভিনিংয়ে একটা রাইড করলাম, ভালো লাগলো, অ্যান্ড শেয়ার করতে পেরে আমার অনেক নিজের কাছে ভালো লাগতেছে। আশা করি ভ্লগটাও আপনাদের ভালো লাগছে। যদি ভ্লগে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার, অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। তাহলে দেখা হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল।
চিল ব্রো। Check the mic and make sure it sound right, boy.